আমাদের আজকের ক্লাস গীতিকা সাহিত্য নিয়ে। আমি আজকের ক্লাসে গীতিকা কি এই সম্পর্কে আলোচনা যেমন করব, তেমনি গীতিকার বৈশিষ্ট্য এবং গীতিকার প্রকারভেদ নিয়েও আমি আলোচনা করব। এর পাশাপাশি বাংলা গীতিকার সঙ্গে পাশ্চাত্য ব্যালাডের সাদৃশ্য ও বৈসাদৃশ্যের দিকগুলি নিয়েও আমি আজকের ক্লাসে আলোচনা করব। ইংরেজি ব্যালাড শব্দটির বহু প্রচলিত বাংলা অর্থ গীতিকা। ব্যালাড শব্দটি ব্যালেট বা নৃত্য থেকে এসেছে। প্রাচীনকালে বিশেষ করে ইউরোপে নাচের সাথে যে কবিতা গীত হতো তাকে ব্যালাড বা গীতিকা বলা হতো। গীতিকাগুলি মূলত গান হিসেবে গাওয়ার জন্যই রচিত, কিন্তু এতে গানের চেয়ে কাহিনী প্রাধান্য পায়। সুতরাং গীতিকা হলো সরল ছন্দ এবং সাধারণ সুরে বর্ণিত আখ্যানমূলক লোককাহিনী। সুর সহযোগে গীত হলেও গীতিকায় কথাই মুখ্য, সুর গৌণ মাত্র। গীতিকার কাহিনীগুলো দৃঢ় সংবদ্ধ, ফলে গীতি সংলাপ ও ঘটনা প্রবাহ কাহিনীকে দ্রুত অগ্রসর করে নেয়। আমরা তাহলে এতক্ষণ জানলাম যে গীতিকা বলতে আমরা কি বুঝি বা গীতিকা কি। এবারে আমি গীতিকার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। গীতিকার কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। গীতিকা আখ্যানমূলক হয় এবং আবৃত্তি করার পরিবর্তে গীত হয়। প্রকাশভঙ্গির দিক দিয়ে এতে লৌকিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে। এর মধ্যে রচয়িতার একটা আত্মনির্লিপ্তি ভাব প্রকাশ পায়। একটিমাত্র ঘটনা এর লক্ষ্য। গীত সংলাপ ও ঘটনা প্রবাহের ভিতর দিয়ে এর কাহিনী দ্রুত সঞ্চারিত হয়ে গীতিকার কাহিনী শিথিল হলে চলে না, বরং দৃঢ় ও আবদ্ধ হওয়া প্রয়োজন। ক্রিয়া গীতিকার মূল আকর্ষণ। অনেক সময় এই ক্রিয়া উচ্চাঙ্গ নাটকীয় গুণের অধিকারী হয়। গীতিকার মূল লক্ষ্য সুর নয়, কাহিনী গীতিকার মূল লক্ষ্য, সুর তার আশ্রয় মাত্র। গীতিকার আবেদন প্রধানত রসেরই আবেদন। গীতিকা মানুষের চিরন্তন হৃদয়বৃত্তির উপর প্রতিষ্ঠিত বলে এর আবেদন শাশ্বত। গীতিকার অনেকগুলো বৈশিষ্ট্য একে স্বাতন্ত্র্য এনে দিয়েছে। যেমন গীতিকার কাহিনীগুলো এর আগেও বলেছি দৃঢ় সংবদ্ধ। গীতিকার বিষয়বস্তুতে একটিমাত্র ঘটনা বা সংকটপূর্ণ কাহিনী থাকে। গীতিকায় কথাই মুখ্য, সুর গৌণ মাত্র। ছন্দ ও অলঙ্কার ব্যবহার গীতিকার অন্যতম বৈশিষ্ট্য। সংক্ষিপ্ত গীতি সংলাপ ও ঘটনা প্রবাহ কাহিনীকে দ্রুত অগ্রসর করে নেয়। নাটকীয়তা ও সংলাপ ধর্মিতা এর প্রধান বৈশিষ্ট্য। গীতিকায় কাহিনী, ক্রিয়া, চরিত্র, পরিবেশ এবং বিষয়বস্তু এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে দৃঢ়বদ্ধ বা দৃঢ়ভাবে আবদ্ধ। ঘটনার উত্থান পতনে চমক ও বিস্ময় সৃষ্টি হয়। অনাবশ্যক ও অপ্রাসঙ্গিক বর্ণনা পরিহার করা হয়। গীতিকায় দেশি বাদ্যযন্ত্র সহযোগে গতানুগতিক সুরে গীত হয়। গীতিকার চরিত্রগুলো প্রায়শই এক প্রকার আদর্শায়িত রূপ লাভ করে। গীতিকায় অধিকাংশ ক্ষেত্রে কাহিনী কথক অনুপস্থিত থাকেন। গীতিকায় থাকবে এক ধরনের শিশুসুলভ সারল্য। নৈর্ব্যক্তিকতা গীতিকার প্রাণ। যে কোনো গীতিকায় একটি বিশেষ জাতির আশা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করে। এবারে আমি আসছি গীতিকার প্রকারভেদ সম্পর্কে।
1878 সালে জর্জ গিয়ারসনের এশিয়াটিক সোসাইটির জার্নালে মানিকচন্দ্র রাজার গান প্রকাশিত হওয়ার পর অনেকেই গীতিকার প্রতি মনোযোগ দেন। দীনেশচন্দ্র সেন, চন্দ্রকুমার দে, আশুতোষ চৌধুরী এবং কেদারনাথ মজুমদার বিভিন্ন অঞ্চল থেকে গীতিকার রচনা উদ্ধার করেন। বাংলাদেশ থেকে সংগৃহীত গীতিকাগুলিকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো কি কি? ভাগগুলি হচ্ছে নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা। এই গীতিকা 3টি ভাগের মধ্যে প্রথমেই রয়েছে নাথ বা নাথ গীতিকা। এই নাথ গীতিকা 1878 খ্রিস্টাব্দে স্যার জর্জ গিয়ারসন রংপুর জেলার মুসলমান কৃষকদের মুখে এই গান শুনে তা লিখে নেন। পরবর্তী সময়ে মানিকচন্দ্র রাজার গান এই নাম দিয়ে এশিয়াটিক সোসাইটির পত্রিকায় তা প্রকাশ করেন। এগুলো এক শ্রেণীর ঐতিহাসিক রচনা। অনেকের মতে নাথ গীতিকাগুলো বিশেষ সম্প্রদায়ের উচ্চনৈতিক আদর্শ অবলম্বনে রূপায়িত হয়েছিল। কারণ হিসেবে বলা হয় এতে মানব মনের স্বাধীন অনুভূতির স্বাভাবিক বিকাশ অনুপস্থিত ছিল। নাথ সম্প্রদায়ের গুরুবাদী যোগীগণ তাদের গুরুর অলৌকিক মহিমা কীর্তনের উদ্দেশ্যে নাথ গীতিকাগুলো দেশ বিদেশে প্রচার করেছেন। নাথ গীতিকাগুলো প্রধানত উত্তরবঙ্গেই প্রচার লাভ করেছিল। সেখানে এটি যোগী যাত্রা নামে পরিচিত। নাথ সম্প্রদায় কেন্দ্রিক গীতিকার 2টি প্রধান দিক রয়েছে। একটি নাথ গুরুদের অলৌকিক কাহিনী আর একটি তরুণ রাজপুত্র গোপীচন্দ্রের সন্ন্যাসের কাহিনী। এই নাথ গীতিকাগুলো গোরক্ষ বিজয়, মিন চেতন, মানিকচন্দ্র রাজার গান, গোবিন্দচন্দ্রের গীত, ময়নামতির গান, গোবিন্দচন্দ্রের গান, গোপীচাঁদের সন্ন্যাস এবং গোপীচাঁদের পাঁচালী ইত্যাদি নামে খ্যাত ছিল। এবারে আসছি আমি ময়মনসিংহ গীতিকার সংক্ষিপ্ত আলোচনায়। ডক্টর দীনেশচন্দ্র সেনের উদ্যোগে বাংলাদেশের ময়মনসিংহ থেকে চন্দ্রকুমার দের সংগৃহীত এই গীতিকাগুলো ডক্টর দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 1923 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশিত হয়। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহকদের মধ্যে উল্লেখযোগ্য হল চন্দ্রকুমার দে, আশুতোষ চৌধুরী, মনোরঞ্জন চৌধুরী, বিহারীলাল সরকার, জসিমউদ্দিন এবং নগেন্দ্র চন্দ্র দে। ময়মনসিংহ গীতিকায় গারো, কোচ, হাজং এবং রাজবংশী প্রভৃতি মাতৃতান্ত্রিক জনসমাজের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। সমাজে নারীর স্বাধীন প্রেমের স্বীকৃতি হিসেবে ময়মনসিংহ গীতিকায় নারী চরিত্রের রূপায়ণ লক্ষ্য করা যায়। এর কাহিনীগুলো প্রধানত প্রেমমূলক এবং তাতে নারী চরিত্রই প্রাধান্য লাভ করেছে। ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য ময়মনসিংহ গীতিকা হল মহুয়া পালা, মলুয়া, কমলা, চন্দ্রাবতী পালা, দেওয়ান মদিনা, কাজল রেখা এবং দস্যু কেনারামের পালা ইত্যাদি। এবারে আমি আসছি পূর্ববঙ্গ গীতিকার আলোচনায়। বাংলা গীতিকার 3য় ধারাটি হল পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকার 2/3 কবিতা ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত। আর বাকি যে গীতিকাগুলো রয়েছে সেগুলি নোয়াখালী, চট্টগ্রাম ইত্যাদি অঞ্চল থেকে সংগ্রহীত হয়েছে। পূর্ববঙ্গ গীতিকাগুলো চন্দ্রকুমার দে সংগ্রহ করেন এবং দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় তা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1926 সালে পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশিত হয়। পূর্ববঙ্গ গীতিকায় এই অঞ্চলের প্রকৃতিগত বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে দুঃসাহসিক ঘটনাপূর্ণ কাহিনী স্থান পেয়েছে। উল্লেখযোগ্য গীতিকার মধ্যে রয়েছে নিজাম ডাকাতের পালা, চৌধুরীর লড়াই,
কাফন চোরা, কমল সদাগর, ভেলুয়া, সুজা ও তনয়ের কথা ইত্যাদি। এবারে আমি আলোচনা করব বাংলা গীতিকার সঙ্গে পাশ্চাত্যের ব্যালাডের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। বাংলা গীতিকা ও পাশ্চাত্য ব্যালাড উভয়ই কাহিনী নির্ভর লোকগীতি। উভয়েই নিজ নিজ লোকসমাজে প্রচলিত কোনো একটি সুরে গীত হয়। উভয় ক্ষেত্রেই সাধারণত সুর হয় একটানা, বৈচিত্র্যহীন। তবে গঠনের দিক থেকে পাশ্চাত্য ব্যালাড যতটা সংযত, বাংলা গীতিকা ততটা সংযত নয়। তবে উভয় রচনাতেই একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। অধিকাংশ ব্যালাডের ক্ষেত্রে যেখানে ক্লাইম্যাক্সের পরেই যবনিকাপাত ঘটে, সেখানে বাংলা গীতিকার অধিকাংশ ক্ষেত্রেই চূড়ান্ত পরিণতির পর কাহিনী আরও কিছুটা অগ্রসর হয়ে শেষ হয়। জীবনবোধের ভিন্নতার কারণে পাশ্চাত্য ব্যালাডের বিষয় বৈচিত্র্য বাংলা গীতিকায় পাওয়া যায় না। পাশ্চাত্য ব্যালাডে একটি নির্দিষ্ট ভাবের যে একমুখী সুসংহত প্রকাশ লক্ষ্য করা যায়। বাংলা এই একমুখী সুসংহত প্রকাশ বাংলা গীতিকাগুলির মধ্যে নেই। রচয়িতার নৈর্ব্যক্তিকতা পাশ্চাত্য ব্যালাডের একটি প্রধান লক্ষণ। রচয়িতা সেখানে ঘটনার বিবরণ দেন মাত্র। নিজস্ব ভালো লাগা মন্দ লাগার ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষ থাকেন। কিন্তু বাংলা গীতিকার রচয়িতারা নিরপেক্ষভাবে কাহিনী পরিবেশন করেন না। তাদের ব্যক্তিগত ভালো মন্দের বোধ পালার মধ্যে সুস্পষ্টভাবে প্রকাশ পায়। পাশ্চাত্য ব্যালাড ছোট গল্পের মতো একটি মাত্র কাহিনী ধারা অনুসরণ করে সংক্ষিপ্ত পরিসরের মধ্যে পরিণতি লাভ করে। বাংলা গীতিকাগুলোর কাহিনী ভাগ একাধিক শাখা প্রশাখা সমৃদ্ধ হওয়ায় সেগুলি বিস্তৃত। এই গীতিকার অন্তর্গত বিভিন্ন পালার সূচনাতে যে বন্দনা অংশটি রয়েছে তা পাশ্চাত্য ব্যালাডে পাওয়া যায় না। নাটকীয়তা পাশ্চাত্য ব্যালাডগুলির আরেকটি প্রধান লক্ষণ। ময়মনসিংহ গীতিকার পালাগুলিতে নাট্যধর্মিতা নেই একথা বলা না গেলেও কাহিনী ভাগের বিস্তৃতির কারণে নাটকীয়তার পরিবর্তে বর্ণনাধর্মিতাই প্রধান হয়ে উঠেছে বলা যেতে পারে। উভয় ক্ষেত্রেই প্রেম মুখ্য অবলম্বন। তবে পাশ্চাত্য ব্যালাডের প্রেমে যে ভায়োলেন্স রয়েছে, বাংলা গীতিকায় তা নেই। পাশ্চাত্য ব্যালাডের পুরুষ চরিত্রগুলি সাধারণত চপলমতি এবং শেষ পর্যন্ত নিজ নিজ অবিশ্বস্ততায় অনুতপ্ত। ময়মনসিংহ গীতিকার পুরুষ চরিত্রগুলো সম্পর্কেও একথা বলা যায়। এখানে সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্য ব্যালাডের সঙ্গে আমাদের পূর্ববঙ্গ গীতিকার। পাশ্চাত্য ব্যালাডে নায়ক চরিত্রকে অনেক সময় কাঙ্ক্ষিত প্রেমাস্পদকে লাভ করার জন্য প্রবল সংঘর্ষে লিপ্ত হতে দেখা যায়। কিন্তু ময়মনসিংহ গীতিকার নায়ক চরিত্র এই ব্যাপারে নিষ্ক্রিয়। নায়িকাদের তেজোদীপ্ত উপস্থিতির পাশে তারা একান্তভাবেই নিষ্প্রভ। পাশ্চাত্য ব্যালাড এবং বাংলা গীতিকা উভয়ই মধ্যযুগের লোকসাহিত্য। উভয়েরই উৎস প্রাচীন ঐতিহ্যবাহী সমাজ। তবু এই দুই সাহিত্য ধারা স্বতন্ত্র। তার কারণ দুই মহাদেশের ভিন্নধর্মী আর্থসামাজিক প্রেক্ষাপট এবং রুচিগত পার্থক্য। তাই বিষয়বস্তু, চরিত্রচিত্রণ এবং প্রকাশভঙ্গিতে কিছুটা সাদৃশ্য থাকলেও ব্যালাড এবং বাংলা গীতিকার মধ্যে পার্থক্য গড়ে উঠেছে।